প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো? আমরা কতদিনের মতো আজকেও কিছু মজার বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের এই পর্যায় সারণীর মাধ্যমে আমরা কিভাবে ছন্দে ছন্দে গ্রুপ ওয়াইজ আমরা মূলগুলো মনে রাখতে পারি, কেমন, সেটাই আজকে আমরা শিখব। তাহলে দেখো, মনে করো প্রথমে আছে আমাদের গ্রুপ এ অর্থাৎ ক্ষার ধাতু। আমি লিখতেছি গ্রুপ এ তথা ক্ষার ধাতু, কেমন। তাহলে দেখো আমি এটাকে একটা ছন্দ লিখতেছি এখানে মনে রাখার কৌশল হিসেবে, যে হালি না কে, হা লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, রুবি সাজাবে ফ্রান্সে। তাহলে দেখো এই হানি না কি, তার মানে কি হাইড্রোজেন, লিথিয়াম, না না মানে কি হচ্ছে সোডিয়াম, না তো এখানে নাট্রিয়াম, নাট্রিয়ামে Na, কে মানে পটাশিয়াম, ক্যালিয়াম যেটা বলা হচ্ছে, রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম, আর ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম, কেমন। তাহলে দেখো কত সহজে আমরা এটা মনে রাখতে পারি যে গ্রুপ এর মৌলগুলো হচ্ছে কি কি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তার মানে কি বলেছি আমরা, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তাহলে আমরা কত সহজে এই গ্রুপ এক আয়ত্ত করতে পারলাম, তাই না? গ্রুপ এক ক্ষার ধাতুটা আমরা আমাদের আয়ত্ত হয়ে গেল, শিক্ষা হয়ে গেল। এবার আমরা চলে যাব গ্রুপ 2, কেমন। তাহলে গ্রুপ 2 হচ্ছে কি আমাদের মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু। তাহলে দেখো গ্রুপ 2 এ আমরা কিভাবে এটা মনে রাখবো, বিরানি, মোগলাই, কাবাব সরিয়ে রাখো, বাটিতে রাখো। তার মানে কি দেখো, আমরা যদি এটাকে সাজাই, বিরানি, কেমন, বিরানি, বেরিলিয়াম, কেমন, মোগলাই, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কাবাব, ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম, আর রাখো রেডিয়াম। ঠিক আছে, তাহলে কি বললাম, যে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে কি বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে খুব সুন্দর করে এটা মিলে গেল না, মিলে গেল। আচ্ছা, এটা হচ্ছে কি গ্রুপ 2 তথা মৃৎক্ষার ধাতু, কেমন। আচ্ছা, এই গেল গ্রুপ 2 বা মৃৎক্ষার ধাতু। এবার আমরা দেখো যেগুলো আমরা বিশেষ করে আলোচনা করব, যে মৌলগুলো আমাদের খুব দরকার, যে গ্রুপগুলো খুব দরকার, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখো এখানে চাইলে আমি পুরোটাই তোমাদেরকে দেখাতে পারি, তবে এগুলো তোমাদের এই মুহূর্তে দরকার নাই হিসেবে আমি এগুলো আর দেখাবো না। আমি গ্রুপ 1, 2, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত দেখো, ঠিক আছে। তাহলে এখন আমি গ্রুপ 13তে যাচ্ছি। তাহলে গ্রুপ 13 হচ্ছে কি, এটা হচ্ছে কি দেখো, বোরন পরিবার বলা হয় এটাকে, বোরন পরিবার, কেমন, বোরন পরিবার। তাহলে দেখো এই গ্রুপ 13 কে আমি কিভাবে সাজাবো, বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ায় তেল নিতে, বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ায় তেল নিতে। তাহলে দেখো আমি যদি এটা মিলাই, তাহলে দেখো বাংলাদেশ কি বলেছি আমি, বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ায় তেল নিতে। তাহলে দেখো এই বাংলাদেশের বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, আলমগীরের অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আয়ন, তেল
তেলিয়াম, কেমন, তার মানে কি টিআই, তেলিয়াম। তারপর নিতে, কেমন, তাহলে এটা কি হবে, নিতে, অর্থাৎ নিউমোনিয়াম, NH, নিউমোনিয়াম। তাহলে আমরা কিভাবে মনে ইয়ে করলাম, দেখো বাংলাদেশি আলমগীর গেল ইন্ডিয়ায় তেল নিতে, তার মানে বাংলাদেশে কি বোরন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তেলিয়াম এবং নিউমোনিয়াম, কেমন। এবার আমরা গ্রুপ 13 তথা বোরন পরিবারকে মনে রাখতে পারি, কেমন। তাহলে এবার দেখো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ 14, যেটাকে আমরা বলছি কার্বন পরিবার। গ্রুপ 14 এটা হচ্ছে কার্বন পরিবার। তাহলে দেখো এটাকে কিভাবে মনে রাখবে, গ্রুপ 14 কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে। কি লিখেছি, কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে। তাহলে দেখো তো আমরা একটু মিলাই, কুয়েতের কার্বন, কেমন, সিটিতে সিলিকন, SI, গেলে গ্যালিয়াম, কেমন, জার্মেনিয়াম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে স্বর্ণ অর্থাৎ স্টেনাস, কেমন, পাবে, তাহলে প্লাম্বাম, PB বা লেড, ফিরে, তাহলে আমরা কি বলতে পারি, ফ্লোরোবিয়াম, FL, ফ্লোরোবিয়াম। তাহলে দেখো আমি আবার বলছি, কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে, তার মানে কি এই কুয়েতের সিটিতে SI, সিলিকন, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাস, লেড এবং ফ্লোরোবিয়াম, ঠিক আছে, ফ্লোরোবিয়াম। তাহলে এভাবে করে আমরা এই কার্বন পরিবারকে মনে রাখতে পারি, তো গ্রুপ 14 কে মনে রাখতে পারি। আচ্ছা, এবার আমরা চলে যাব গ্রুপ 15 এ। গ্রুপ 15 মোলগুলো কিভাবে মনে রাখবো, কেমন। আর গ্রুপ 15 হচ্ছে, এই 15 কে হচ্ছে নাইট্রোজেন পরিবার, এটা হচ্ছে নাইট্রোজেন পরিবার। গ্রুপ 15 নাইট্রোজেন পরিবার, কেমন। তাহলে এই নাইট্রোজেন পরিবারকে কিভাবে দেখতে পারি, যে নানির পোলা আসলাম, সাব্বির, বিশু, আসলাম, সাব্বির, বিশু, কেমন, গেল মস্কোতে। তাহলে দেখো আমি এখানে যদি মিলাই, নাইট্রোজেন, নানির নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে সেলেনিয়াম, আর্সেনিক, আসলামের আর্সেনিক, তারপর হচ্ছে সাব্বির, কেমন, আর্সেনিক, অ্যান্টিমনি, তারপর হচ্ছে বিসমাথ, BI, কেমন। তারপর হচ্ছে যে এই কেনটা মিলানোর জন্যই লিখছি আমি মস্কোতে, তার মানে মস্কোবিয়াম, এটাকে বলা হচ্ছে মস্কোবিয়াম অর্থাৎ MC, মস্কোবিয়াম, কেমন। তাহলে কি বলছি, নানি, পোলা, আসলাম, সাব্বির, বিশু গেল মস্কোতে। এই গেলটা মূলত আমি মিলানোর জন্য লিখছি। তাহলে দেখো এই নানির নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর মস্কোবিয়াম, কেমন, এই হচ্ছে নাইট্রোজেন পরিবার। এরপর আমি চলে যাব গ্রুপ 16 এ। গ্রুপ 16 হচ্ছে অক্সিজেন পরিবার। গ্রুপ 16 অক্সিজেন পরিবার। তাহলে গ্রুপ 16 যদি আমি দেখি, তাহলে আমি কি লিখতে পারি, যে ও SSCতে পড়ে, আমি পড়ে না বলে পরে লিখি, একটু আদর করে বাচ্চাদেরকে আমরা পলে বলি না, পরেই লিখলাম। তাহলে ও মানে অক্সিজেন, কেমন, SSCতে, তার মানে কি সালফার, তারপর হচ্ছে সেলেনিয়াম, কেমন, তারপর টেরিয়াম, তারপর হচ্ছে পোলোনিয়াম, কেমন, SSCতে, কেমন, পোলোনিয়াম। এই SSCটা আমি আমরা রাখলাম, কেমন। তাহলে আমি কি বলছি,
এস সি তে কেমন, তার মানে কি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে এসএসসি, এটা আমি এমনি রাখলাম, এখানে আমি টেলুরিয়ামটা লিখি কেমন, এখানে কি লিখতে পারবো, তে যেখানে আছে এসএসসি তে সেখানে আমি দিলাম যে টেলুরিয়াম। তারপর পোলে, ঠিক আছে, এসএসসি তে পোলে, তাহলে আমি কি লিখতে পারবো, যেটা তোমার পোলোনিয়াম কেমন, পোলোনিয়াম। আর যেটা লিভার মোরিয়াম এটাকে আমি ও এসএসসি তে পড়ে ওটাকে এমনি সরাসরি লিখে দিই লিভার মোরিয়াম, ঠিক আছে, ওটাকে ওভাবে করে লিখে দিবি। আচ্ছা, এবার দেখো গ্রুপ 17 এ যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে হ্যালোজেন, যেটাকে বলা হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17 হ্যালোজেন। তাহলে হ্যালোজেন কি কিভাবে মনে রাখবে, দেখো ফুল ছিঁড়লে, দেখো ফুল ছিঁড়লে বুড়ো আবার আসবে তীরে, তাহলে দেখো কি লিখতে পারি, যে ফুল ফ্লোরিন, ছিঁড়লে তার মানে ক্লোরিন কেমন, তারপর বুড়ো ব্রোমিন, আবার তার মানে আয়োডিন, আসবে স্টাটিন, তারপরে টিএস যেটা সেটা হচ্ছে যে টেনেসিন অর্থাৎ টিএস কেমন, টেনেসিন। তাহলে আমরা কি বললাম, ফুল ছিঁড়লে বুড়ো আবার আসবে তীরে, তাহলে এই যে তীরটাকে আমি টেনেসিন নামকরণ করলাম কেমন, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাটিন, টেনেসিন। এভাবে আমি গ্রুপ 17 মনে রাখতে পারি। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে গ্রুপ 18 তথা যেটাকে আমরা অভিজাত বা বিরল গ্যাস অথবা নিষ্ক্রিয় গ্যাস যেটাকে বলে থাকি কেমন, তাহলে এটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসে বলি আমি, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, নিষ্ক্রিয় হে লি না কেমন, এহেলি নি তু, তাহলে কি হেলি নিতু আর করিম, হেলি নিতু আর করিম যাবে রানীর আগে, হেলি নিতু আর করিম যাবে রানীর আগে। তাহলে দেখো এখানে আমি যদি মিলাই, হিলিয়াম কেমন, তাহলে নিয়ন, হেলি এক শব্দই দিচ্ছি আমি, নিতু নিয়ন, আর আর্গন, করিম ক্রিপ্টন, যাবে জেনন, রানের রেডন, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশন, বুঝা গেছে। এভাবে আমরা আমাদের এই যে সমস্ত আমাদের গুরুত্বপূর্ণ যা জানা দরকার সেগুলো এভাবে ছন্দে আমরা মনে রাখতে পারি কেমন। তাহলে আমরা এবার পরবর্তী আরেকটা টপিকসে চলে যাব। আচ্ছা, এবার দেখো আমাদের পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে পরমাণুর আকার অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমি একটু আলোচনা করব। এটা সামান্য করে বুঝিয়ে আমি শেষ করে দেবো আজকের ক্লাসটা। তো পরমাণুর আকার বলতে গিয়ে আমাকে কিছু বিষয় আলোচনা করতে হবে, যে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যাবৃত্ত দৈর্ঘ্য। তো যে কোনো একটি পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই পরমাণুর আকার বা ব্যাসার্ধ কমতে থাকে। অর্থাৎ বাম থেকে যখন ডানে যেতে থাকবো, মানে এই দিক থেকে যখন আমরা এদিকে আসতে থাকবো, তখন দেখা যাবে যে যতই এদিকে আসবো ততই ব্যাসার্ধটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো যে কোনো একটি গ্রুপের যখন উপর থেকে যখন নিচের দিকে যাব তখন দেখা যাবে যে ব্যাসার্ধটা কি হয়ে গেছে, বাড়তে থাকে। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধটা আস্তে আস্তে কি হবে, বাড়বে। তো বিষয়টা আমি একটু আলোচনা করি, একটু লিখে দেখালে একটু সুন্দর হয়। যেমন মনে করো আমি এই 2 নম্বরটা দিয়েই দেখাচ্ছি। মনে করো লিথিয়াম, কেমন, লিথিয়ামে আমি যদি এই দেখো শক্তি স্তর,
লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, প্রথম শক্তি স্তরে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টা। কেমন? একইভাবে লিথিয়াম এবং লিথিয়ামের 3 তো, তাহলে দেখেন। তারপরে হচ্ছে বেরিলিয়ামের 4, এই প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা হবে? 2টা। একইভাবে আমি যদি বোরনকে দেখাই, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 2টা, 3টা। এইভাবে করে দেখা যাচ্ছে এখানে কোনো শক্তি স্তরের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। একই শক্তি স্তরের মধ্যে, একই সেলের মধ্যেই আছে ইলেকট্রনগুলো, যেগুলো আসতেছে সেগুলো একই সেলের মধ্যে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা ততই বাড়তে থাকে। একটা একটা করে পরমাণু কিন্তু বাড়তেছে, ইলেকট্রন একটা একটা করে যোগ হচ্ছে। কেমন? কিন্তু প্রধান শক্তি স্তরে সংখ্যা কিন্তু বাড়ে না, শক্তি স্তর কিন্তু বাড়তেছে না, একই শক্তি স্তরের মধ্যে আসতেছে। তো পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বেড়ে যায়। তো যখনই পারমাণবিক সংখ্যা একটা একটা করে বাড়তে থাকে, এদের প্রোটন সংখ্যা কি হয়ে যায়? একটা একটা করে বৃদ্ধি পেতে থাকে এবং ইলেকট্রন সংখ্যা কি হয়ে যায়? বেড়ে যায়। তো নিউক্লিয়াসের অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণটা খুব বেশি হয়ে যায়। ফলে ইলেকট্রনগুলোর শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, যার ফলে আকারটা কি হয়ে যায়? খুব ছোট হয়ে যায়। আকারটা কি হয়ে যায়? খুব ছোট হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া হয় ততই মোলের পারমাণবিক পেশাতে কি হয়ে যায়? কমে যায়। আচ্ছা, এইটা গেল আমি পর্যায়ের ক্ষেত্রে দেখালাম। যদি আমি উপর থেকে নিচে হিসেব করি, যেমন মনে করো আমি দেখাচ্ছি এভাবে যে হাইড্রোজেন, কেমন? প্রথম শক্তি স্তরে 1টা ইলেকট্রন। তারপর আমি যদি লিথিয়াম হিসেব করি, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 1টা। এরপর আমি যদি সোডিয়াম হিসেব করি, প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা হবে? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে 1টা। এবার দেখো প্রতিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা একটা করে স্তর বৃদ্ধি পাচ্ছে, একটা একটা করে স্তর বৃদ্ধি পাচ্ছে। কেমন? তার মানে কি এখানে একটা করে সেল কি হচ্ছে? নতুন সংযোজন হচ্ছে। এই জন্য বলা হচ্ছে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া হয় ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর কি হচ্ছে? যুক্ত হচ্ছে। কেমন? একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার ফলে পরমাণুর আকারটা কি হয়ে যায়? বড় হয়ে যায়, বেড়ে যাচ্ছে। তো একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যার আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়, যার ফলে পরমাণুর আকারটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। নতুন শক্তি স্তর যোগ হওয়ার কারণে নতুন শক্তি স্তর যদি এখানে আরো যোগ হতে থাকে তাহলে দেখা যাবে পরমাণুর আকারটা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। যে কারণে উপরের মোলের চেয়ে নিচের মোলের সাইজটা কি হয়ে যায় বা আকারটা বড় হয়ে যায়। এভাবে যতই অর্থাৎ একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া হয় ততই কি হয়? একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয় এবং যার ফলে আকারটা বড় হয়ে যায়। এভাবে আমরা আকারগুলোকে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ পর্যায়ে এবং গ্রুপে আকারের এভাবে ব্যাখ্যা দিতে পারি। তো শিক্ষার্থীরা, আজকের মতোই আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে। আমাদের নিয়মিত ক্লাসগুলো ভালো মতো আয়ত্ত করবে। ধন্যবাদ সবাইকে।